গাজীপুরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের মাঝে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দুর এলাকার বাচ্চুমিয়া ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল। স্থানীয়রা জানিয়েছেন, গতরাত 3টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়ের পন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে 2 জন নিহত ও শতাধিক আহত হন। গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনী রোডম্যাপ অস্পষ্ট ও আংশিক বলে মনে করছে বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল। সরকার যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তা দ্রুত সময়ের মধ্যে শেষ করার পর রাজনৈতিক অংশীজনদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া উচিত বলে জানান তারা। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এর পরপরই রাজনৈতিক দলগুলো থেকে প্রশ্ন আসে, কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী ইস্যুতে সংস্কার, রোডম্যাপ সহ নানা বিষয় নিয়ে অংশীজনদের সাথে কয়েক দফা আলোচনায় বসে অন্তর্বর্তী সরকার। অবশেষে সরকার গঠনের 4 মাস পর 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ দেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই বক্তব্যকে বিএনপি সহ অন্যান্য দল সাধুবাদ জানালেও সুনির্দিষ্ট দিনক্ষণ চায় তারা। রোডম্যাপ একটা বলেছেন বটে, কিন্তু সেটাও অস্পষ্ট। মানে এটা খুব কংক্রিট না। এই যে নির্বাচনের একটা টাইমলাইন বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলেছেন, সেটাকে আমরা স্বাগত জানাই। আমরা প্রত্যাশা করি যে যত দ্রুত সম্ভব অংশীজনদের সাথে আরও কথাবার্তা হবে এবং কথাবার্তা বলেই এই যে পুরো আরও সুনির্দিষ্ট যে একটা রোডম্যাপ সেটা তৈরি করা যাবে। জামায়াত ইসলামের নেতারা বলছেন, সরকার যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তা দ্রুত সময়ের মধ্যে শেষ করেই নির্বাচন দেওয়া উচিত। যে কোনো দেশে নির্বাচনের একটা প্রাইমারি আইডিয়া এইভাবেই মানুষ সাধারণত দেয়, এটা সেরকম একটা ধারণা মাত্র, এটা ঠিক। এবং সেটা উইদিন দিস ইয়ার হতে পারে, এরপরে আর 1-2 মাস লাগতে পারে, এটাকে ধারণাই বলে। এটা কোনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা নয়। তবে আমি সম্পূর্ণ সংস্কার করে উনি নির্বাচন দেবেন এটা আমিও চাই না, কারণ এটা করা এই সরকারের পক্ষে সম্ভব না। শুধু নির্বাচনের নিরপেক্ষ করতে যেটুকু সংস্কার প্রয়োজন মিনিমাম কয়েকটা বিভাগে, সেগুলোর দিকে মনোযোগ দিলেই, তাই উনি এসবের মধ্যে যদি পারে তো আলহামদুলিল্লাহ। নির্বাচনে যতই দেরি হবে ষড়যন্ত্রের জাল ততই ছড়াবে বলে মনে করেন তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। মাদারীপুরে মাত্র 3 থেকে 4 হাজার টাকায় চলে ইমাম ও মুয়াজ্জিনের সংসার। অর্থ সংকটে সন্তানদের তেমন ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও পড়াতে পারেন না তারা। তারপরও প্রতিদিন নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করে চলেছেন ইমাম ও মুয়াজ্জিনরা। দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে, ঠিক সেই সময়ে সামান্য বেতনে কোনো রকমে চালিয়ে নিতে হয় কারো কারো সংসার। তেমনি একজন মাদারীপুর সদরের ঝাউদি ইউনিয়নের আকনবাড়ির জামে মসজিদের ইমাম এনামুল হক। এমনিতেই অল্প বেতন, তাও প্রতি মাসে ঠিকঠাক পান না। আমাকে মসজিদে একটা বেতন ধার্য করা হয়েছে 3000 টাকা, আর তো প্রতি মাসে 3000 টাকা ওঠে না, 2000 টাকা করে 2500 টাকা ওঠে। এই 3000 টাকা 2500 টাকা 2000 টাকা দিয়ে আমি কি ছেলে সন্তান পড়ালেখা করাইবো না সংসার চালাইবো? এনামুল জানান, ইমামতি করে যা পান তাতে সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয়, তাই বাধ্য হয়ে কৃষিকাজ করতে হয় তাকে। যে সরকার যদি আমাদের প্রতি যদি আমাদের মসজিদের হুজুরকে নিয়ে যেটা বেতন ধার্য করে, তাহলে দেখা যায় আমরা চলতে খুব সহজ। এনামুলের বাড়ি এই গ্রামে হলেও গ্রামের অন্যান্য মসজিদের ইমামরা আসেন দূর দূরান্ত থেকে। সামান্য বেতনে চাকরি করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারাও। আমি তো হোগলবাতিয়া জামে মসজিদে, আওলাদুর্গা জামে মসজিদে
আমি 5,500 টাকা বেতন পাই। হয়তো আমাদের সংসারেতে চলা খুব কষ্ট হয়ে যায়। নিত্য পণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে মাত্র 3,000 টাকায় পরিবার নিয়ে কোনো মতে জীবনযাপন করছেন মুয়াজ্জিনরা। কোনো মাসে 2,500 টাকা ওঠে, কোনো মাসে 3,000 টাকা ওঠে। সরকার যদি কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে আর একটু বাঁচার মতো একটা কায়দা আছে। ইসলামী ফাউন্ডেশন জানিয়েছে শুধুমাত্র জেলার মডেল মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা সরকারি ভাতার আওতায় এসেছে। প্রতি বছরই কিছু না কিছু কেন্দ্র বাড়ায়, কিন্তু গত 5 বছর কোনো কেন্দ্র বাড়ে নাই। ইনশাআল্লাহ আগামী 8ম প্রকল্পে যে 2025 সালে পাস হবে সেখানে আমাদের এরকম ধরা থাকবে যাতে আরও 700 থেকে 1,000 বা 1500 2,000 এরকম আসে কেন্দ্র অনুমোদন, তাহলে ম্যাক্সিমাম কেন্দ্রগুলো মসজিদগুলোকে আমরা আওতায় আনতে পারবো। মাদারীপুর জেলায় 5,500-এর বেশি মসজিদে ইমাম, মুয়াজ্জিনদের সংখ্যা প্রায় 6,500। দীপ্ত, বার্তাকক্ষ। দীপ্ত টেলিভিশন চতুর্থবারের মতো প্রদান করল দীপ্ত অ্যাওয়ার্ড। মঙ্গলবার সন্ধ্যায় দীপ্ত টিভি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবার মাঝে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে দীপ্ত টিভির এই আয়োজন ছিল সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত। নাচে গানে ভরপুর জমকালো সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হলো দীপ্ত অ্যাওয়ার্ড 2024। গত 1 বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর 13টি ক্যাটাগরিতে দেওয়া হয় এই পুরস্কার। বিজয়ী হয়েছেন আখম হাসান। ছবি অঙ্গনের তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। শুরুতেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আসলে সবাই পুরস্কার পাবার জন্য যোগ্য, কিন্তু আমরা তো সবাইকে দিতে পারবো না, একজনকেই পুরস্কার দিতে হবে। কিন্তু যারা পুরস্কার পাবেন না তারা কিন্তু কোনো কারণেই আপনারা মনক্ষুণ্ণ হবেন না। দীপ্ত টিভি বিশ্বমানের কন্টেন্ট তৈরি করে প্রতিযোগিতা করতে চায় বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা কিন্তু কম্পিট করছি নেটফ্লিক্স এবং ইউটিউবের ডিফারেন্ট প্ল্যাটফর্মের সাথে। তো আমাদের অনেক প্রতিবন্ধকতার সাথে আমাদেরকে এই চ্যালেঞ্জটা নিতে হবে এবং দীপ্ত পরিবার থেকে আমরা এই চ্যালেঞ্জটা নিতে চাই আপনাদের সবার সহযোগিতা নিয়ে। আমরা আমাদের যেই আর্টিস্ট পুল আছে, আমাদের ডিরেক্টর আছেন, সবার কাছে এটা আশা করি। দীপ্ত অ্যাওয়ার্ডে এবার সেরা ধারাবাহিক নাটক নির্বাচিত হয় বকুলপুর সিজন 2। একই ধারাবাহিকের জন্য সেরা অভিনেতা আখম হাসান, শিউলিমালার জন্য সেরা অভিনেত্রী হন কেয়া পায়েল। দর্শক এটা পছন্দ করেছে বলেই আমি আজকে বালাচুরিতে এই অ্যাওয়ার্ডটি পেয়েছি এবং এই যাকে আসলে ধন্যবাদ না দিলেই না, দুদুল ভাই, যে আমাকে অনেক পছন্দ করে এবং আমাকে অনেক স্নেহ করে ছোট থেকেই। আলোচিত একক নাটক দর্শক ভোটে নির্বাচিত বার্ডিস এবং জুরি অ্যাওয়ার্ড পেয়েছে বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ। একক নাটক নেশার লাটিমের জন্য সেরা অভিনেতা হিসেবে বিজয়ী হন মোশাররফ করিম। এই বিভাগে ভালোবাসার প্রথম কদম ফুলের জন্য সেরা অভিনেত্রী তানজিম সাইরা তটিনী। ধন্যবাদ দীপ্ত টেলিভিশনকে, ধন্যবাদ আমার দর্শককে, ধন্যবাদ আরও যারা নমিনি ছিলেন। আমি অবশ্যই অনেক অনেক হ্যাপি, অনেক আনন্দিত। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর রাফাত মজুমদার রিঙ্কু, এত সুন্দর একটা গল্প, এত সুন্দর একটা চরিত্র আমাকে উপহার দেওয়ার জন্য, অ্যান্ড অলসো মাই কো আর্টিস্ট। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দর্শক ভোটে নির্বাচিত হয়েছে সঞ্জয় সামাদ্দারের আলোচিত ওয়েব ফিল্ম প্রয়োজন। একই ক্যাটাগরিতে জুরি অ্যাওয়ার্ড পেয়েছে অনিমেষ সাইচের মায়া। এছাড়া ইউনো সারের জন্য সেরা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও প্রয়োজনের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তানজিন তিশা। আলোচিত ডাবিং সিরিয়াল নির্বাচিত হয়েছে তুর্কি ধারাবাহিক সূর্যকন্যা। আমি আসলে আমার প্রত্যেকটা অ্যাওয়ার্ড ডেডিকেট করি আমার অডিয়েন্সকে, বাট আমি এই অ্যাওয়ার্ডটা ডেডিকেট করব আমার টিমকে। অনুষ্ঠানে নাচে মাতিয়ে রাখেন চিত্রনায়িকা বুবলি, দিঘি, অভিনয়শিল্পী তানজিন তিশা এবং নৃত্যশিল্পী বারিশ হক। গান পরিবেশন করেন পারশা মেহজাবিন। 20 ডিসেম্বর সন্ধ্যা 6টায় দীপ্ত অ্যাওয়ার্ড 2024 দীপ্ত টিভিতে প্রচার হবে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
রাশিয়ার রাজধানী মস্কোতে বিস্ফোরণে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছেন। তাকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার মস্কোতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে কিরিলভ নিহত হন। বিস্ফোরণে তার এক সহকারীও নিহত হয়েছেন। এর আগে সোমবার নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য কিরিলভের বিরুদ্ধে অভিযোগ করে ইউক্রেন। রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল ডিফেন্স ফোর্সের প্রধান ছিলেন কিরিলভ। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল, ফিরল গণভোট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করায় বিগত 3টি জাতীয় নির্বাচন জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, নামেই সৌন্দর্য বর্ধন, মাঝপথে 59 কোটি টাকা অপচয়। সৌন্দর্য বর্ধনের নামে বনানী স্টাফ কোয়ার্টারের কাছে উড়াল সেতু থেকে বিমানবন্দর পর্যন্ত 6 কিলোমিটার সড়কে নানা উদ্যোগ নেওয়া হয়। দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানসহ পঞ্চদশ সংশোধনীর 4 অনুচ্ছেদ বাতিল। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, শেখ হাসিনা, শেখ রেহানা, জয় টিউলিপ সহ জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, ফিরছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, গণভোট, সংবিধান বহির্ভূত ক্ষমতা দখলের দণ্ড বাতিল। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, হাসিনা রেহানা সহ 4 জনের দুর্নীতির অনুসন্ধানে দুদক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9 প্রকল্পে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদেরও প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক বাতিল, অবৈধ, এলো গণভোট, পঞ্চদশ সংশোধনী নিয়ে রায়, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক 20 ও 21 ধারা। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, সম্পদের লোভে ভাই খুন, ট্রান্সকমের সম্পত্তির গৃহদাহ। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর। তাদেরও প্রধান শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।